দাঁড়াও 1 মিনিট 1 মিনিট ওদি আসছি দাঁড়ান ওদি কেমন মিটিংটা কেমন হচ্ছে কিছুই হচ্ছে না বুঝতে পারছি না দেখুন না হলে আর তুমি কি করবে এই দেখুন আবার ওদের তো মেসেজও করতে হবে হ্যাঁ কি সব হয় গট ইট করো তুমি এটা ভরনি এটা তো হ্যাঁ জুম অ্যাপ থেকে বলেছে জুম অ্যাপে জয়েন করেছি শুনতে পাচ্ছি না কেন তাহলে এরকম 18 জন জয়েন করেছে সেটা দেখতে পাচ্ছি এই যে দাঁড়াও দাঁড়াও সব বন্ধ বন্ধ খুলুন দেখি তো হ্যাঁ এবার তোমার এটার সাউন্ডটা অফ কেন সাউন্ডটা তোমার কি এছাড়া সাউন্ড হয় না এবার দাও তো এটা দিয়ে হচ্ছে না আপনি আগে এমনি শুনি না কথা এমনি শুনতে পারবে না যদি এটা দিয়ে হয় এটা দিয়ে কানেক্ট করাইনি এখনো কেটে দিয়েছি আমি এটার কাছে গুড আফটারনুন এভরিওয়ান আমি বেথুন কলেজ থেকে বলছি আমি ভিডিওটা অফ করে দিন বদি আমি রিকোয়েস্ট করব যারা সকলে রয়েছেন আমাদের যারা যুক্ত রয়েছেন আমাদের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রীরা যদি সকলে নিজের ভিডিওটা এবং অডিওটা অফ করে দেন হ্যাঁ একটু মিউট করে নেন এবং ভিডিওটা অফ করে নেন আমাদের শুরু করতে সুবিধা হবে যখন যিনি কথা বলবেন তখন তিনি তার ভিডিওটা অন করবেন বেথুন কলেজের পক্ষ থেকে আমাদের ছাত্রী এবং সব শিক্ষিকাদের তরফ থেকে স্বাগত জানাচ্ছি আমরা এটা নিয়ে তৃতীয় যে দিন আমাদের কোর্সের সেটা আমরা আজকে শুরু করছি যেমন আমি ধরে নিচ্ছি যদিও আজকে এখনো অনেকে জয়েন করেননি তো আমি ধরে নিচ্ছি যে যারা জয়েন করে আছেন তারা জানেন আগের দুটো ক্লাসে তারা ছিলেন তো আমি আশাও করছি যে স্কুল থেকে যেহেতু জয়েন করেছেন শিক্ষিকাদের সঙ্গে আমাদের মেয়েরাও রয়েছে আমাদের ছাত্রীরাও রয়েছে যারা কিনা এই কোর্সটা করছে তো আমরা আজকে আমাদের যেটা আমরা করবো ভেবেছিলাম এবং আমরা বলেও ছিলাম মেয়েদের যে আমরা আজকের যে সেশনটা সেই সেশন করছি আমি সংযুক্তা রায় আমাদের একজন শিক্ষিকা উনি পলিটিক্যাল সায়েন্স পড়ান এবং বিতর্কের ব্যাপারে একজন পারদর্শী মহিলা সংযুক্তা তো আমি সংযুক্তাকে বলছি আজকের সেশনটা শুরু করতে সংযুক্তা থ্যাংক ইউ শতরূপাদি এই যাবৎ আমরা অলরেডি দুদিন যেহেতু ডিবেট সম্পর্কে বহুতাত্ত্বিক আলোচনা করে ফেলেছি আজকে ওই জন্য বেথুন কলেজ ডিবেট ক্লাব ডিবেট কুইজ ক্লাব শতরূপা ম্যাম আমরা সকলে মিলেই ডিসাইড করলাম যে ভেবে দেখলাম যে আসলে আরো বেশি সুবিধাজনক হবে যদি একটা লাইভ ডিবেট আমরা মেয়েদেরকে দেখাতে পারি সেটা শুরু করার আগে আমি আরেকটা পয়েন্ট আরেকটা কথা একটু বলতে চাই আমি আশা করছি আজকে বেশি থেকেই ছাত্রীরা জয়েন করেছেন মানে আগের দিন আমাদের এটা একটা অবজারভেশন ছিল বেশিরভাগই আমরা দেখতে পাচ্ছিলাম যে টিচাররা জয়েন করছেন টিচারদের উপস্থিতিতে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু যেহেতু মূলত প্রোগ্রামটা ইনিশিয়েটিভটা যেহেতু ছাত্রীদের জন্য আমরা ভীষণভাবে আশা করছি যে এখানে বেশিরভাগ যারা এখন এই মুহূর্তে পার্টিসিপেন্ট হিসেবে রয়েছেন কাইন্ডলি মাইক করবেন ওদের সাথে মাইকটা মিউট করবেন প্লিজ নিতে আসেনি ফোন করেছে একটা নরমাল হেডফোন দাও না এ হয়েছে একটা নরমাল ঘর এইটাই আর করতে পারি ঐশানী ধর নামে যিনি জয়েন করে আছেন ঐশানী ধর নামে যিনি জয়েন করে আছেন আমি বাধ্য হয়ে আপনাকে মিউট করছি দেবলীনা দাস
যেমনটা বলছিলাম, যদি এই ডিবেট সিরিয়াসনেস নিয়ে না নেওয়া হয়, তাহলে আসলে এখানে যারা আমরা যুক্ত হচ্ছি, জেলা প্রশাসনের তরফ থেকে, বেথুন কলেজের তরফ থেকে, বিভিন্ন স্কুলগুলোর তরফ থেকে যে সমস্ত শিক্ষকরা এবং ছাত্রীরা এখানে যুক্ত হচ্ছে এই কর্মশালাটার সঙ্গে, তাদের প্রত্যেকের সময়টা আসলে নষ্ট হবে যদি যথেষ্ট পরিমাণে আমরা সিরিয়াস না থাকি বিষয়টা সম্পর্কে। যেখানে আমি ছিলাম, যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করছিলাম, যে আশা করছি বেশিরভাগ যারা পার্টিসিপেন্ট আজকের এই মিটিংটাতে, বেশিরভাগই তাদের মধ্যে স্টুডেন্টস, কারণ টিচার্সদেরকে আমরা কিছু শেখাতে পারি না, সেই দৃশ্যতা নেই। সেটা আমাদের ওয়ার্কশপটা স্টুডেন্টদের জন্য হচ্ছে, তাই আশা করছি এখানে যারা উপস্থিত আছেন তারা প্রত্যেকেই স্টুডেন্টস। দ্বিতীয়ত, যেহেতু বহু কথা হলো বিতর্ক নিয়ে, তর্ক নিয়ে, তার নানা রকম নিয়ে, কেন করব, কি কি তার সুবিধে ইত্যাদি নিয়ে, তাই আজকে দিকে না গিয়ে বেথুন কলেজ ডিবেট অ্যান্ড কুইজ ক্লাবের পক্ষ থেকে আমরা যেটা করেছি সেটা হচ্ছে একটা বিষয় সম্পর্কে আমাদের মডারেটর আমাদেরকে বলবেন, এবং দিদিরাই অ্যাকচুয়ালি, মেয়েদেরকে অ্যাড্রেস করে বলছি, ছাত্রীদেরকে অ্যাড্রেস করে বলছি, দিদিরাই আজকের ডিবেটটা বিষয় বলবেন এবং ডিবেট পুরো একটা করে তোমাদের সামনে রাখা হবে। এবং ডিবেটের শেষে শুধু দেখাটা তোমাদের কাজ নয়, ডিবেটের শেষে আসলে তোমাদের কাছ থেকে লাইভ কিছু রিয়াকশন, কিছু প্রশ্ন, কিছু কমেন্ট, তোমরা কিছু জানতে চাইতে পারো, তোমরা কোনো প্রশ্ন করতে পারো, তোমরা কোনো ক্লারিফিকেশন চাইতে পারো, সেটাই কিন্তু এই ডিবেটটা তোমাদের মূল উদ্দেশ্য। ঠিক আছে, তাহলে আমরা এবার শুরু করছি। নমস্কার, আমি বিদিশা আচার্য, ছাত্রী। আজকে আমি সম্মানিত নগর মক ডিবেটের দিকে চলে যাচ্ছি। আজকে আমাদের মক ডিবেটের বিষয় সবার মধ্যে ভারতের মতো দেশের শিক্ষাক্ষেত্রে প্রাইভেট স্কুল কোনো দীর্ঘমেয়াদী সমাধান হতে পারে না। Private schools in a country like India cannot be a long-term solution for better access to education. And this is a কথা সত্যি আমাদের সঙ্গে সহমত হতেই হয়। ভারতের মতো দেশে প্রাইভেট স্কুল সত্যি কোনো লং টার্ম সলিউশন নয়। আবার এই বিশ্বায়নের যুগে, বেসরকারীকরণের দিনে যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে একটু তলিয়ে ভেবে দেখতে হয়। এইসব নিয়েই আজকে আমাদের বিতর্ক চলে যাচ্ছে, আমরা যুক্তি পাল্টা পক্ষের বিতর্ক। আজকে আমাদের প্রথমে সবার পক্ষে বক্তব্য রাখছে শ্রেয়া সরকার, ডিপার্টমেন্ট অফ ফিজিক্স। নমস্কার, উপস্থিত আমার গুরুজনদের আমার প্রণাম এবং বাকি সকলকে আমার শুভেচ্ছা জানিয়ে আজ সভার পদের পক্ষে আমি আমার বক্তব্য রাখছি। শিক্ষাক্ষেত্রে আমরা দুটি নাম সবসময় শুনে আসি, স্কুল অথবা প্রাইভেট স্কুল। এই কোট অ্যান্ড কোট পাবলিক স্কুলটি আসলে সরকারি স্কুল এবং প্রাইভেট দিন দিন রমরম। স্কুলের মাস বা বাৎসরিক যে খরচ তার সম্বন্ধে কিন্তু আমাদের সকলেরই একটা ধারণা রয়েছে এবং সেই কারণে সেটি সম্বন্ধে কোনো কোট অ্যান্ড কোট স্ট্যাটিস্টিক্স আমি এখানে দিচ্ছি না, কিন্তু আমরা সকলেই জানি এটি কতটি বেশি এবং সকলের জন্য এটি কতটা কোট অ্যান্ড কোট অ্যাফোর্ডেবল হয়। যেখানে গত বছরে গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সে ভারত দেশের 127টি দেশের মধ্যে 107তম স্থান অধিকার করেছিল, যেখানে এই দেশের অধিকাংশ মানুষ এখনো সঠিকভাবে খেতে পারে না, খাওয়ার জন্য নিজের উপার্জনকে কাজে লাগাতে পারে না, সেখানে আমরা কি করে আশা করতে পারি যে প্রাইভেট স্কুলের মতো একটি বড় সংস্থায় নিজেদের ছেলেমেয়েদেরকে শিক্ষিত করার জন্য মানুষ নিজেদের উপার্জনকে কাজে লাগাবে? এই দেশে তো ক্ষুধার রাজ্যে পৃথিবী হয়ে রয়েছে, সেখানে কিভাবে মানুষ
প্রাইভেট যেখানে কি করে মানুষ হতদরিদ্র সম্প্রদায়ের মানুষ বা দিন আনি দিন খাওয়া সম্প্রদায়ের মানুষ, মজুর শ্রেণীর মানুষ কি করে তারা প্রাইভেট স্কুলের মতন জায়গায় নিজেদের উপার্জনকে কাজে লাগাবে শুধুমাত্র নিজেদের সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য, যেখানে তারা সন্তানের মুখে খাবার তুলে দিতে পারছে না। আমরা সকলেই জানি, সকলে বলে থাকেন, আমার বিপক্ষের বন্ধুরা হয়তো বলবেন যে প্রাইভেট স্কুলের কোট অ্যান্ড কোট ইনফ্রাস্ট্রাকচার খুব ভালো, ব্যবস্থাপনা খুব ভালো, কিন্তু আমি তাদের সকলের উদ্দেশ্যে বলতে চাই যে এই সমস্ত প্রথমে আমাদের জন্য লাক্সারির পর্যায়ে থাকবে। এগুলি আমাদের জন্য লাক্সারির পর্যায়ে, যতক্ষণ না আমরা আমাদের বেসিক প্রয়োজনীয়তা, আমাদের নেসেসিটি পূরণ করতে না পারছি, তখন তার আগে আমরা কি করে লাক্সারির দিকে যেতে পারি, যেখানে আমাদের নেসেসিটি যেটা আমরা ছোট থেকে জেনে এসেছি সেটা হচ্ছে শিক্ষার মৌলিক অধিকার, শিক্ষা সবার জন্য। সেটাই যদি প্রাইভেট স্কুল পূরণ করতে না পারে, তাহলে আমরা কি করে বলতে পারি যে প্রাইভেট স্কুল আমাদের ভারতে একটি লং টার্মের জন্য থাকতে পারে শিক্ষার ক্ষেত্রে। এবং সবশেষে আমি বলতে চাইবো যে ব্যবস্থাপনা ইত্যাদি অনেক দিক থেকে প্রাইভেট স্কুল এগিয়ে থাকলেও আমাদের এটা মাথায় রাখতে হবে যে এই বিশ্বায়নের যুগে আমরা যদি ধরা ছোঁয়ার বাইরে সে প্রাইভেট স্কুলগুলোকে তাক করতে চাই, আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমাদের গোড়া কতটা শক্ত। তাই আমার মতে আগে নিজেদের পায়ের তলার মাটি শক্ত না করে আমরা বাইরের দেশের সাথে তাল মিলিয়ে তাদের মাথায় মাথায় সমান হতে পারবো না। নমস্কার। খুব সুন্দর বক্তব্য রেখেছে শ্রেয়া। এখন শ্রেয়ার প্রতিপক্ষ তাকে কোনো প্রশ্ন করার জন্য। কেউ কোনো প্রশ্ন করতে চাইছে কোন স্টুডেন্ট রিবার্ডিং রাউন্ডের জন্য? না, আমরা এই মুহূর্তে কোনো প্রশ্ন পাচ্ছি না। আমাদের ডিবেটে সবার হচ্ছে 3+1 3 মিনিটের বক্তব্যের পরে 1 মিনিটের রিবার্ডিং রাউন্ড রাখা হবে এবং সেখানে বেশি বয়সী কোনো স্টুডেন্ট বা স্কুলের কোনো স্টুডেন্ট যদি চায় তারা রিবার্ডিংয়ের জন্য প্রশ্ন রাখতে পারে। তারপরে আমরা পরবর্তী পার্টিসিপেন্টের কাছে যাব। চ্যাট বক্স থেকে প্রশ্ন টাইপ করে দিতে পারো। আচ্ছা, আমরা যদি প্রশ্ন পাই তাহলে আমরা পরে আসবো। এবার বক্তব্যের বিপক্ষে কথা বলবেন রবীন্দ্র কর, ডিপার্টমেন্ট অফ यहाँ उपस्थित सभी को मेरा सादर प्रणाम। मैं रविंदर कौर, बेथुन कॉलेज फिजिक्स डिपार्टमेंट से आज दिए गए विषय के विपक्ष में अपने तर्क प्रस्तुत करना चाहूंगी। सबसे पहले अगर हम एक लॉन्ग रन की बात करें, बहुत देर तक, बहुत समय तक, तो हमें कोई और चारा नहीं दिखता सिवाय प्राइवेट स्कूल के। ऐसा मेरा मानना है। Question, whatever it is that you're এটা ট্রু, ভিডিও আটকে যাচ্ছে।
are using device audio. और क्यों नहीं है नो? আছে হ্যাঁ রেছি হ্যাঁ এবার আমার অডিও Okay. हाँ, सभी को मेरा सादर प्रणाम। मैं रविंदर कौर आज दिए गए विषय के विपक्ष में अपने तर्क आपके सामने प्रस्तुत करना चाहूंगी। सबसे पहले जब भी हम एक लॉन्ग रन की बात करते हैं काफी समय तक, तो हमें हमारे बच्चों के लिए, आने वाले भविष्य के लिए प्राइवेट स्कूल के अलावा और कुछ नहीं दिखता है। जब हम गवर्नमेंट स्कूल की बात करें, जहाँ पर कई जगहों पर ठीक ठाक कुछ नहीं है, ना ठीक ठाक क्लासें होती है, ना कुछ होता है, बच्चों पे ध्यान नहीं जाता। जहाँ पर प्राइवेट स्कूल में देख सकते हैं बच्चों के ऊपर ज्यादा ध्यान दिया जाता है और बच्चों को प्रोत्साहित किया जाता है। अलग अलग तरह के एक्स्ट्रा को करिकुलर एक्टिविटीज होती है, वहाँ पर डिसिप्लिन है। हम लोग देखते हैं काफी डिसिप्लिन नहीं है, कुछ नहीं है, जहाँ पर काफी ज्यादा शिक्षक लोग अपने बच्चों पे, अपने क्लास पे ध्यान भी नहीं देते हैं क्योंकि उनकी नौकरियां पक्की होती है। ऐसा भी हम लोग बहुत जगह देख सकते हैं। जबकि प्राइवेट स्कूल की बात करें तो हमें देखते हैं कि आजकल हर बच्चा प्राइवेट स्कूल में पढ़ना चाहता है या फिर हर उसके माता पिता अपने बच्चों को प्राइवेट स्कूल में पढ़ाना चाहते हैं। हर किसी का यही तर्क होता है कि वो अपने बच्चों को एक अच्छे से प्राइवेट स्कूल में पढ़ाए, कोई बड़े से प्राइवेट स्कूल में पढ़ाए। जहां तक फीस की बात है तो अगर हम लोग देख सकते हैं कि कुछ बड़े बड़े कुछ इंस्टीट्यूट है, जैसे IITs है, IIMs है, उसकी भी फीस काफी ज्यादा है। हर बच्चा फिर भी चाहता है कि वो वहां जाके पढ़े, वहां पर जाके शिक्षा ग्रहण करे। जहां हम लोग बात करते हैं IITs, IIMs की, वो आप देख सकते हैं वो भी गवर्नमेंट द्वारा फंडेड है, वो भी गवर्नमेंट के द्वारा अंडरटेकिंग है, लेकिन उसमें भी प्राइवेट हिस्से है जो हर बच्चा उधर जाना चाहता है। इसका मतलब कि हम देख सकते हैं कि प्राइवेट स्कूलों ने या प्राइवेट शिक्षा अध्ययन सेंटरों ने एक मार्क सेटअप किया हुआ है, वो है कि हर बच्चा वहीं जाना चाहता है। एक लॉन्ग रन में ज्यादातर हमारे भारत देश में भी जो भी अच्छे अच्छे इंस्टीट्यूट है सारे प्राइवेट है या फिर सेमी प्राइवेट है, जो कि प्राइवेट स्कूलों का उनमें योगदान है। गवर्नमेंट स्कूलों को हम अकेला नहीं छोड़ सकते क्योंकि हमारे आज के भविष्य कल के बच्चे ही है। तो हमारे बच्चों के लिए हमें सिर्फ देख सकते हैं कि एक हमारा प्राइवेट स्कूल ही एक हमारे बच्चों का अच्छा मार्गदर्शन कर सकता है। हम लोग हमारा आज जहां तक हम देख सकते हैं कि एक लॉन्ग रन में जहां पर गवर्नमेंट स्कूलों में कुछ ठीक नहीं है, बच्चों का कुछ ठीक नहीं है, क्लासें भी ठीक ठाक नहीं होती है, बहुत जगहों पर शिक्षक भी नहीं आते ठीक से। वहीं पर प्राइवेट स्कूल में जहां पर बच्चों को मार्गदर्शन किया जाता है, उनको बढ़ावा दिया जाता है, उनके भविष्य को सुधारा जाता है, वहां पर हम लंबे समय के लिए एक प्राइवेट स्कूल को ही अपने सोच विचार में लाना चाहिए। धन्यवाद। আজকে আমাদের মক ডিবেটের বিষয় ছিল ভারতের মতো দেশের শিক্ষা ক্ষেত্রে প্রাইভেট স্কুল কোনো দীর্ঘমেয়াদী সমাধান হতে পারে না। সত্যি প্রাইভেট স্কুলের টিউশন ফিস আকাশ ছোঁয়া। আবার আজকের ইন্দুর দৌড়ের দিনে মধ্যবিত্তে সামিল হওয়ার একমাত্র উপায় হয়তো হলো প্রাইভেট স্কুল। খুব সুন্দর আমাদের বক্তব্য রেখেছে রবীন্দ্র কর। এবার আমরা এই বিতর্কের বক্তব্যের পক্ষে এবার বক্তব্য রাখছি সোহিনী চ্যাটার্জি, ইংলিশ ডিপার্টমেন্ট। I hope I'm audible.
Good afternoon, everyone. This is Shwani Chatterjee from the Department of English. Today, I will be speaking for the topic, private schools in a country like India cannot be a long-term solution for better access to education. At first, let me talk about the disadvantages of private school. Why I am choosing to say for the topic. Private school in a country like India will never be a long-term solution, owing to at least two reasons at first. Because of its sky-soaring fees of the institutions, and also most of the private schools are not located at the remote places of India. The hamlets of India, where the core essence of the country lies, from where will come the mass power. The private schools are not located at such places. And why so? Because it's quite a logical reason. The people who are residing in such areas will not be able to afford the humongous fee structure of all those institutions. Number two, economic state of India. India is a developing country. Soon, it will surpass all the nations in being one of the best developed countries of the world. We can hope for that. That's a long run. But right now, what we are dealing with a maximum population of people with average wage, with average income. And in the last 2 decades, we have seen that there is this rise in the population of middle class people with middle income group who want better education, but at a cheap rate. Now, when I say cheap rate, government schools come to our mind. Hello, everyone. Sorry for the inconvenience. Yes, connected. Sorry for the little inconvenience. I hope I'm clearly audible now. So we are talking about the gender bias that prevails in India. Just a second, let me just set up. Thank you. Thank you for waiting. So let's come back to the topic. Gender bias that prevails in India. For all of those people who think that education for the girls is still an option, they will always choose the next possible option. For them, the government school is the best remedy because that actually gives education at a rate which the private schools can never bring down, can bring down their fee structure to. Now, the very most important point that I think I should bring over here is an example of a person from my locality. A particular person who wanted his female child to get the best of educations actually put her in a particular private school, which didn't give her the expected environment
because it was impossible for him to carry the burden of the humongous fee structure. Now the different government aids that are going on right now in India, the Sarva Shiksha Abhiyan and the Rashtriya Madhyamik Shiksha Abhiyan, which started respectively in 2001 and 2005, have actually increased the number of enrollments. But that is not all. Because there can be rebuttals regarding the points of art and culture and all the structures that people are facing right now. So government schools are actually, all the government institutions can actually provide with it if the infrastructures are developed. So for that, if government, if we take a particular attempt that art and culture and all of those things are not being looked after, then increasing employment and at the same time availing the government schools with a better position, with a better infrastructure can be a solution. Now, the last but not the least, that is teaching in our mother tongue can be a far better option than including any foreign language for people who are still yet not comfortable with the introduction of education in their lives. So I will just conclude with this particular statement that not amputation, but cure is a solution. Thank you. Oh, I hope I'm audible right now. So good afternoon, everyone, my peers and the professors and the teachers and also my fellow students present there. I am Shuktika Majumdar from SEM4 English Department, and I'll be speaking against the motion. So the motion of today's debate is private schools in a country like India cannot be a long-term solution for better access to education. So for that, we need to stress on the long-term solution part more. I'll first of all bring to the recent case in mind that NCERT has recently removed the chapter on Mughals from the syllabus. So a very crucial portion of history has been removed. So in government schools or in government regulated boards, we can see there is a lack of flexibility and freedom. So because it always needs to be dominated and regulated by the government. But in case of private schools, you get that amount of freedom to choose the particular curriculum, to choose the different courses, programs, and also co-curricular activities that you're gonna teach the students. So it doesn't always need to be regulated by the government. There is no hierarchical position that is always dominating the schools. So private schools and private school boards are not bound by the higher authority full 100%. So next, I would come to the scope of education. So private schools have a wider scope of education if you look at their curriculum, if you look at their syllabi. So and also government schools mostly cater to the ideas and notions of the Indian subcontinent or the local or the statewise notions and ideals, because we see if there is a school in Haryana, if there is a school in West Bengal, it will mostly uphold the ideas of the locality or of the state. But in case of private schools, like foreign issues, foreign languages, and literature of all the world, international relations, everything is being catered upon, everything is being taught. So that is another important factor. They get more exposure and they get a wider scope of learning because the syllabi is so vast and it's so diverse. Next, of course, as my peers and my opponents, they have mentioned the better infrastructure, and we cannot obviously avoid that. Private schools, obviously, they have a better infrastructure and they have a better faculty. So recently, we have also come across the case of corruption that many of the jobs that the government schools, the teachers in the government schools had, they were acquired through bribes. So there is a lot of corruption in that case. But since there is no permanency or there is no fixed permanent job, securing of job in case of private schools, and mostly anybody is liable to get fired if they do not if they do not properly teach. So there is obviously some sort of quality control, some sort of check or inspection that has been happening
in private schools. So we have better faculty and better teaching and better infrastructure in case of private schools than government schools, because obviously corruption is a widely accepted factor over here. And next, we also have the issue of lottery system. So in 2012, I guess West Bengal government, they started admissions of class 5 through the lottery system. So in that case, a lot of students who had merit, they are not getting the chance because of that. So there's always discrimination happening over there. So, but private schools, they're not opting for the lottery system. So we have a fairness in there, in that method. And a lot of schools, I know this is an issue that they're being provided with midday meals and Konyashree scholarships, which is a very, very beautiful, very great factor of these schools. But a lot of students are coming here for the sake of these midday meals and for the sake of these scholarships. But what happens is that due to the limited amount of funds, these things are not being checked properly. So we have cases of food poisoning. So, and also not only their education, but also their health, that is also getting compromised. And we have the case of corporal punishment, or like verbal or physical abuse by the teachers in schools. Specifically, we have seen cases in government schools where some student has been punished harshly, maybe physically or verbally. So corporal punishment is a very big factor in case of government schools, which is not that much prevalent in case of private schools. So there is another positive factor there. And also, we might say that, like my previous teammate had said, that why not try to reform or try to bring in some measures to control these negative aspects, and not just amputing the thing, but rather than curing the thing. The thing is, we have around 12,000 government schools in India currently, and it's not possible to come. We have a foolproof quality control method. Because a lot of manpower, a lot of financial aid is required for that. So, and apart from that, private schools also offer a lot of courses which are not restricted to the syllabi. We have career and co-curricular activities and all these courses which are not there in case of government schools. And so in the conclusion, I would like to say that when it comes to the fees, the high fees of the private schools, I guess government can provide financial aid or scholarships like it has been providing in case of colleges, in case of studies abroad. So that would be a solution to the huge fees that a lot of masses in India are facing. So with that, I would like to conclude my speech. Thank you. Any? Oh, okay. Vidisha. ভারতের মতো দেশের শিক্ষা ক্ষেত্রে প্রাইভেট স্কুল কোনো দীর্ঘমেয়াদী সমাধান হতে পারে না। দীর্ঘমেয়াদী সমাধান আজকের বিষয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ এবং যার উপর সুপ্তিকা আলোকপাত করেছে। আবার সম্প্রতি উঠে আসা দুর্নীতিকেও আমরা কোনোভাবেই উপেক্ষা করতে পারি না। এখন আজকের বক্তব্যের বিষয়ের ওপর আমরা সকলের কাছ থেকে কোনো প্রশ্ন থাকলে সেটি জানবো। স্কুলের স্টুডেন্টদের কাছ থেকে কোনো প্রশ্ন থাকলে তোমরা চ্যাট বক্সে লিখবে এবং তোমরা কিছু জিজ্ঞাসাও করতে পারো। মাইক্রোফোন অন করে আনমিউট করে কোনো প্রশ্ন থাকলে কাম ফরওয়ার্ড। আচ্ছা, আমরা এতক্ষণ ধরে যে বক্তব্যগুলো শুনলাম আমাদের বেথুন কলেজের মেয়েদের, খুব ভালো হয় যদি কোনো ছাত্রী আনমিউট করে কোনো প্রশ্ন করে। যদি তার কোনো প্রশ্ন না থাকে, সে কোনো বক্তব্য রাখতে পারে, তার কোনো শব্দ বুঝতে অসুবিধা হয়েছে, কিছু অসুবিধা হয়েছে, বা সে কিছু জানতে চাইছে যে কেন একজন পার্টিসিপেন্ট এখানে একটা পার্টিকুলার মন্তব্য করেছে, এরকমও হতে পারে। তোমাদেরকে ভিডিও অন করতে হবে না, তোমরা জাস্ট সিম্পলি মাইকটা আনমিউট করে তোমাদের যে কোনো বক্তব্য, কমেন্ট, ফিডব্যাক, প্রশ্ন যা হোক তোমরা একটু ইন্টারঅ্যাক্ট করো।
আমি শিওর তোমাদের অনেক প্রশ্ন থাকবে বা কিছু বলার নিশ্চয়ই থাকবে এরকম একটা বিষয় নিয়ে, যে আমরা কিন্তু এখনো পর্যন্ত রিবাটাল রাউন্ডটা করিনি, ইচ্ছে করে করিনি, কারণ এরা নিজেদের মধ্যে আলোচনা করেই বক্তব্য রেখেছে, তাই এখনো পর্যন্ত রিবাটাল রাউন্ডটা আমরা করিনি। এরা প্রশ্ন এবং তার উত্তর সবটাই প্রিপেয়ার্ড এদের কাছে। হ্যাঁ, ফলে তোমরা যদি কিছু বলো সেটা বরঞ্চ নতুন হবে, সেটা এখানকার পার্টিসিপেন্টরা আজকে যারা তোমাদের সামনে ডিবেট করে দেখালো তাদের পক্ষে সেটা আনসার করাটা হচ্ছে তাদের টেস্ট। সুতরাং এখানে যারা স্কুলের স্টুডেন্টসরা রয়েছে, যেমন ধরো একটি ফ্যাকচুয়াল এরর, একটা ফ্যাক্টের ভুল ফ্যাক্ট একটা উল্লেখ করলো আমার একজন পার্টিসিপেন্ট, সেটা হচ্ছে যে বোর্ডের অ্যাফিলিয়েশনের কথা যেটা বললো আমার লাস্ট পার্টিসিপেন্ট, সেটা ফ্যাকচুয়ালি ইনকারেক্ট, ভুল ধারণা, ভুল তথ্য। প্রাইভেট স্কুলও বোর্ডেই অ্যাফিলিয়েটেড থাকে, ঠিক আছে, এবং বোর্ড যদি ডিসিশন নেয় যে একটা কোনো পার্টিকুলার পার্ট অফ দ্য সিলেবাস সে বাদ দেবে বা নতুন কোনো পার্ট অন্তর্ভুক্ত করবে একটা সাবজেক্ট, একটা বিষয়ের মধ্যে, তাহলে সেই বোর্ড, যেগুলো মান্যতাপ্রাপ্ত বোর্ড, ন্যাশনাল লেভেলে মান্যতাপ্রাপ্ত বোর্ড বা স্টেট লেভেলে মান্যতাপ্রাপ্ত বোর্ড, বোর্ডের ডিসিশনটা তার কাছে অ্যাফিলিয়েটেড সমস্ত স্কুল ফলো করতে বাধ্য। তার সঙ্গে প্রাইভেট স্কুল বা পাবলিক মানে গভর্নমেন্ট স্কুলের কোনো সম্পর্ক নেই, ঠিক আছে। তো এটা একটা ফ্যাকচুয়াল এরর, এটা ওর বলা উচিত হয়নি। মানে তর্ক করতে করতে আমরা অনেক সময় আবেগে ভেসে যাই, তখন আমরা একটু খানিকটা ইররেশনাল কথাও বলে ফেলি আর কি। আমি ধরে নিচ্ছি এটা সেরকমই একটা ভুল। হ্যাঁ ম্যাম, তাহলে কি প্রাইভেট স্কুল আমাদের এডুকেশনকে কি করে না? দাঁড়াও আমি চ্যাট বক্স অব্দি পৌঁছাই। এফেক্ট করেনি মানে কিভাবে এফেক্ট করেনি বলো? তুমি কথা বলতে পারো, তুমি আনমিউট করে কথা বলো। আমার মনে হয় কথা বললে বেটার হবে। সৌমিলি দাশগুপ্ত বা সেই আইডি থেকে যে জয়েন করেছো, যদি কথা বলো তাহলে আমার বুঝতে সুবিধা হয় তোমার প্রশ্নটা। সৌমিলি, তোমার প্রশ্নটা আমি এখনো অব্দি বুঝতে পারিনি। আচ্ছা, একটা কমেন্ট তো আমি করে দিলাম, আর একটা কমেন্ট করি। সেটা হচ্ছে যে আমাদের আজকের বিষয়টা কি ছিল? বিষয়টা ছিল যে ভারতের মতো দেশে শিক্ষাক্ষেত্রে প্রাইভেট স্কুল কোনো দীর্ঘমেয়াদী সমাধান হতে পারে না। অর্থাৎ আমরা বলতে চাইছি, মানে টপিকটার তো একটা গতি থাকে, যে টপিকটা বেসিক্যালি কোন দিকে যেতে চাইছে। একটা বিতর্কের বিষয় যত ভালোই হোক না কেন, তুমি দেখবে যে বিষয়টাকে যদি বারংবার বলো নিজেকে বা পড়ো, তাহলে যেটা রিয়েলাইজ করবে যে বিষয়টার কিন্তু একটা দিকে ঝোঁক রয়েছে, ঠিক আছে, একদিকে ঝুঁকে রয়েছে, ঠিক আছে। ফলে এখানে যেটা ও সৌমিলি দাশগুপ্ত আনমিউট করতে পারছে না, বোধহয় অ্যাডমিন কন্ট্রোল আছে, একটু দেখো। ঠিক আছে সৌমিলি, দেখছি। তো সেক্ষেত্রে এখানে যেটা বলা হয়েছে যে প্রাইভেট স্কুলের কোনো ভবিষ্যৎ নেই আমাদের। না, ও এমন কোনো ডিভাইস থেকে জয়েন করেছে যেখানে ওর বলার অপশনটাই নেই। ও না, ওর ডিভাইসে ওই, হ্যাঁ ঠিক। সৌমিলি, তুমি লগ ইন করার সময় জুমে ওই ডায়াল ওভার, হ্যাঁ ডায়াল ওভার যে চ্যাট না ইন্টারনেট, ওই যে একটা অপশন ছিল, তুমি সেটাকে সিলেক্ট করনি, তাই তোমার মাইক্রোফোন অপশনটা দেখাচ্ছে না। হ্যাঁ, এনেবলডই নয় মাইক্রোফোনটা। তুমি একবার লগ আউট করে আর একবার লগ ইন করো, যদিও সময় বিশেষ একটা নেই, ঠিক আছে। তাও আমি অন্যদের সঙ্গেও দিদি কথা ভাই, বলছি। আমি কিছু হ্যাঁ হ্যাঁ, কে বলছেন? আমি কিছু বলতে পারি? আমি 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 ঋদ্ধিজা মন্ডল, আমি নবগ্রাম হিরালাল পাল বালিকা বিদ্যালয় থেকে বলছি। হ্যাঁ স্টুডেন্ট আমি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, বলুন, আমার অবশ্যই একটা বলুন। কোয়েশ্চেন হ্যাঁ, আছে। হ্যাঁ, বলছি যে সরকারি স্কুলে মাইকটা খুলে দেবো। দেখ দেখ দেখ, ঋদ্ধিজা মন্ডল। হ্যাঁ 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 ম্যাম, সরকারি স্কুলে আমি নিজেও পড়ি, কিন্তু আমরা সরকারি স্কুলে কিন্তু দেখতে পাই কন্যাশ্রী প্রকল্প, বিবেকানন্দ স্কলারশিপ, এরকম অনেক প্রকল্পের সুযোগ সুবিধা কিন্তু পাওয়া যায়। আর এতে
হয়তো সবার লাগে না, হয়তো অনেকেরই সেটা না পেলেও চলে যায় ভালো মতো, কিন্তু যাদের দিন আনা দিন খাওয়া অবস্থা, যাদের প্রাইভেট টিউশন পড়ার ক্ষমতাও নেই, যাদেরকে মানে পুরোটাই আর কি দিন আনা দিন খাওয়া অবস্থা, তাদের তো সেটাতে অনেকটা সুবিধা হয়। উল্টো দিকে দেখা যায় ইংলিশ মিডিয়াম স্কুল বা প্রাইভেট স্কুলে কিন্তু সেই সুবিধে পাওয়া যায় না। তো যারা আর কি বললেন যে প্রাইভেট স্কুলের পক্ষে বললেন, হ্যালো, হ্যাঁ হ্যাঁ, বলো বলো রিভিশন, আমি শুনছি। হ্যাঁ, তো যারা প্রাইভেট স্কুলের পক্ষে বললেন তারা কি এই দিকটা একটু ভেবে দেখেননি? না না, অবশ্যই সেটা কিন্তু এখানে যারা বলেছে, হ্যাঁ এটা লাস্ট যে পার্টিসিপেন্ট আমাদের, সে কিন্তু বলেছিল যে গভর্নমেন্ট স্কুল থেকে বিশেষ করে যারা পড়াশোনা করছে তারা এমন কিছু স্কলারশিপস পাচ্ছে, এমন কিছু গ্রান্টস পাচ্ছে যেগুলো তাদের জন্য, যেগুলো একটা পার্টিকুলার শ্রেণীর জন্য ভীষণভাবে দরকার। কিন্তু আবার ভেবে দেখো যে এই যে গ্রান্টস গুলো দেখো, যেহেতু আমরা পুরোটাই একটা বিতর্কের মধ্যে রয়েছি, সবটাই একটা লজিক্যাল স্পিরিটে নেবে, ঠিক আছে? এটা যেমন ঠিক যে সরকারি স্কুল, সেই সরকারি স্কুলে যারা পড়ছে তারা কিছু বেনিফিটস পাচ্ছে, কিছু এরকম প্রকল্পের সহায়তা পাচ্ছে। সেটা কতটা গুরুত্বপূর্ণ সেটা যারা তোমরা সরকারি স্কুলে পড়ছো ইত্যাদি তারা যেমন বুঝতে পারছো, তেমন এটাও ঠিক যে এই সহায়তাগুলো কিন্তু আসছে কোথা থেকে? পাবলিক মানি থেকে, এগুলো আসছে ট্যাক্সের টাকা থেকে। সুতরাং এগুলো কখনোই সর্বজনীন হতে পারে না। এগুলো সর্বজনীন হয়ে গেলে অন্যান্য অনেক জায়গায় যেখানে ইনভেস্টমেন্ট প্রয়োজন রয়েছে সরকারের, সেইখানে সরকার ইনভেস্ট করে উঠতে পারবে না। ঠিক এটা আবার পাল্টা যুক্তি হতে পারে। যারা এই যুক্তিটা যারা দেবে, তুমি যখনই ডিবেটে কোনো একটা আর্গুমেন্ট প্লেস করছো, তোমাকে প্রস্তুত থাকতে হবে যে তুমি যেটা বলবে তার একটা পাল্টা যুক্তি, ঠিক তোমার তোমার যে বিরোধী পক্ষ সে নিশ্চয়ই একটা পাল্টা যুক্তি তৈরি করবে। ঠিকই, তুমি যে পয়েন্টটা তুললে সেটা আমাদেরও একজন পার্টিসিপেন্ট বলেছে, ফলে ঠিক কথা, থ্যাংক ইউ ভেরি মাচ। আর কোনো পয়েন্ট তোমার মাথায় আসছে এই বিষয়ে, বা তুমি কি বলতে চাইছো? হ্যাঁ, আবার ভেবে বলবো ম্যাম, এটা মাথায় এসেছিল তাই বললাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ। সৌমিরি কি জয়েন করেছে? ও, তাহলে ওকে চ্যাট বক্সে লিখতে হবে। আচ্ছা, আরেকটা পয়েন্ট এখানে করা হয়েছিল যে সরকারি স্কুলে ভর্তি হওয়ার ক্ষেত্রে লটারির একটা ব্যাপার থাকে, সেটা ভাগ্যের দ্বারা নির্ধারিত। এখানে বিরোধী পক্ষের যুক্তি হতে পারে যে প্রাইভেট স্কুলে ভর্তি হওয়ার ক্ষেত্রে টাকাটা একটা কোয়ালিফিকেশন, মানে যেমন সরকারি স্কুলে ভর্তি হওয়ার জন্য ভাগ্য, যেটা কিনা বাই চান্স কাউকে ফেভার করতে পারে, সেটা কিন্তু গুণ বিচার করছে না। তেমন প্রাইভেট স্কুলে অনেক সময় টাকা বা ডোনেশন, যে কথাটার সঙ্গে আমরা হয়তো সকলে পরিচিত, ডোনেশনের মাধ্যমেও ভর্তি হওয়া যাচ্ছে, যেটা ওয়ান্স এগেন কারুর যোগ্যতা বিচার করছে না। সুতরাং দুটোর একটা বিষয়ও কিন্তু, দুটোর একটা সিস্টেমও অ্যাকচুয়ালি একটা মানুষকে তার যোগ্যতার ভিত্তিতে একটা প্রতিষ্ঠানে এন্ট্রি দিচ্ছে না, অ্যাডমিশন দিচ্ছে না। দুটোই বাই চান্স কারুর কাছে থাকতে পারে, যাকে ফেভার করবে, যার কাছে আইদার লাভ কিংবা পয়সা রয়েছে, সে অ্যাক্সেস পাবে টু এডুকেশন। এবং শিক্ষার মূল যে জায়গাটা, যে প্রয়োজনীয়তাটা, সেটা দুটো ক্ষেত্রেই ডিফিটেড হচ্ছে বলে আমার বিশ্বাস। আর যেহেতু 5 মিনিট বাকি আছে, আজকে 5টা বাজতে, অনেকেই আজকেও দেরি করে জয়েন করেছেন। আমরা অনুরোধ করব যে যদি আরেকটু সময় মতো জয়েন করা যায়, তাহলে আমাদের একে অপরের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করার, একে অপরের কথা শোনার, একে অপরের ভাবনাগুলো বোঝবার এবং ভাবনার আদান প্রদান করবার সময়টা আমাদের আরো অনেকটা বেড়ে যায়। কিন্তু আমরা তো সকলেই দুটো টিম সেম টাইম চান্স পাবে বলার, মধুরিমা রক্ষিত। দুটো টিম সেম টাইমে চান্স পেলো, কারণ আজকে আমরা যতক্ষণ শুরু করব ভেবেছিলাম তখন শুরু করতে পারলাম না, খানিকটা দেরি হলো শুরু করতে, তারপর কিছু যান্ত্রিক বিভ্রাট ঘটলো। ফলে আমরা কি করলাম, পরপর ফর অ্যান্ড এগেনস্ট করে, মানে পক্ষে বিপক্ষে যুক্তিগুলো শুনে নিলাম। অ্যাকচুয়ালি যেটা হওয়ার কথা, পক্ষে যুক্তি হয়ে যাওয়ার পর একজন প্রথম স্পিকার যিনি বললেন তাকে প্রশ্ন করতে পারার কথা। এগুলো কিন্তু মানে যারা সহ প্রতিযোগী তারা করবে, তোমরা নয়, অডিয়েন্স নয়, ঠিক আছে? প্রথম রাউন্ডে অডিয়েন্সের কাছ থেকে প্রশ্ন নয়,
প্রথম রাউন্ডে আমি যদি পক্ষে বলি তাহলে আমাকে প্রশ্ন করবে বিপক্ষের বন্ধুরা, ঠিক আছে? তারপর 2 নম্বর স্পিকার যিনি বিপক্ষে বলছেন তিনি বলবেন, তাকে সময় দেওয়া হবে প্রশ্ন করবার, পুরোটাই থাকবে প্রতিযোগীদের মধ্যে, পার্টিসিপেন্টস এর মধ্যে, ঠিক আছে? একবার পক্ষে একবার বিপক্ষে, একবার পক্ষে একবার বিপক্ষে, এইভাবে যতগুলো টিম ম্যাম আমি ততগুলো কি রাউন্ড কিছু করে বলতে যাবে। পারি? এক সেকেন্ড, আমি প্রশ্নের উত্তরটা দিয়ে নিই। তারপর যেটা হবে, অডিয়েন্সের জন্য যখন ওপেন হাউস করে দেওয়া হবে, তখন যে কোনো প্রতিযোগীকে, পক্ষে বিপক্ষে নির্বিশেষে যে কোনো প্রতিযোগীকে প্রশ্ন করতে পারবে অডিয়েন্স থেকেও, ঠিক আছে? তার মূল বক্তব্যের উপর প্রশ্ন করা যেতে পারে, সে কারুর একটা প্রশ্নের উত্তরে বা পরিপ্রেক্ষিতে যা বলেছে তার ভিত্তিতেও তাকে প্রশ্ন করা যেতে পারে, ঠিক আছে? আশা করি মধুরিমা আমি বোঝাতে পারলাম কি বলতে চাইছি। হ্যাঁ, কে কি বলছিলে একটু বলো। হ্যাঁ ম্যাম, বলছিলাম ম্যাম মিড ডে মিলের যে ব্যাপারটা বলা হলো, আমি যে সরকারি স্কুলে পড়ি কিংবা আমার আশেপাশের যে সমস্ত সরকারি স্কুল, সেখানে কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন ভাবেই মিড ডে মিল করা হয়। এবার কোনো বিশেষ একটা বা দুটো স্কুলে যদি মিড ডে মিল অপরিষ্কার ভাবে করা হয়, যেটা একজন বললেন যে মিড ডে মিলের ক্ষেত্রে হেলথ কম্প্রোমাইজ হচ্ছে চিলড্রেনদের, কিন্তু সেটা কি পুরোপুরি ঠিক? কারণ আমি যে সমস্ত স্কুলে পড়ি সেখানে কিন্তু যথাযথভাবে সাবধানতার সঙ্গেই করা হয়। কোনো একটা বা দুটো বিশেষ স্কুলে যদি করা হয় সেটা তাদের অব্যবস্থাপনা, কিন্তু তার উপর ভিত্তি করে কি সব স্কুলগুলোকেই সেই একই তালিকায় ফেলা উচিত? খুব সঠিক পয়েন্ট, কারণ এই যে আমি যে পয়েন্টগুলো নোট করছিলাম যে কিসের ওপর আমি কথা বলবো, তার মধ্যে মিড ডে মিলের কথাটাও আমি লিখে রেখেছি। মানে এটাই তর্কের, মানে বিতর্ক সভার এটাই হচ্ছে মজা, যে তুমি যখন একটা সাইড সিলেক্ট করে নিচ্ছ যে তুমি পক্ষে বলবে না বিপক্ষে বলবে একটা মোশনের, তখন কিন্তু তোমাকে যাই হয়ে যাক না কেন, তুমি যেদিকে রয়েছো তোমাকে তার সমর্থনেই কথা বলতে হবে। যে কথাটা তুমি বলছো সেটা ভীষণ সঠিক কথা। আসলে কি হয়, আমাদের মিডিয়া খুব এক্সট্রিম কেস গুলোকে তুলে ধরে, তো যখন 10টার মধ্যে 9টা জায়গায় স্বাভাবিক স্বাস্থ্যকর ভাবে মিড ডে মিল তৈরি হচ্ছে, বিতরণ হচ্ছে, সেটা খবরে আসছে না, কারণ সেটাই হওয়ার কথা। কিন্তু যখনই ওই 10টার মধ্যে একটা স্কুলে কোনো একদিন কোনো একবার কোনো একটা ভুলভাল কিছু ঘটছে, খারাপ কিছু ঘটছে, তখন সেটা একটা নিউজ হয়ে যায়। সেটা নিয়ে আবার দেখো তুমি একটা সন্ধ্যেবেলাকার সেই কার সঙ্গে 1 ঘন্টা 2 ঘন্টা বিতর্ক হতেই পারে। কিন্তু মিড ডে মিলের যে কনসেপ্টটা ছিল, যে কারণে মিড ডে মিল শুরু করা হয়েছিল, এটা কিন্তু অ্যাকচুয়ালি রাষ্ট্রের তরফে একটা ভীষণ রকমের সদর্থক একটা ইনিশিয়েটিভ ছিল, প্রচেষ্টা ছিল, যে যারা মানে বাল শ্রম আটকানোর জন্য, চাইল্ড লেবার আটকানোর জন্য, স্কুল ড্রপ আউটস আটকানোর জন্য, শিক্ষাকে ইনসেন্টিভ দেওয়ার জন্য, অ্যাটলিস্ট প্রাইমারি এডুকেশনকে ইনসেন্টিভ দেওয়ার জন্য অত্যন্ত সাধু উদ্দেশ্যে সরকারের তরফ থেকে শুরু করা একটা প্রকল্প। এবং অবশ্যই এটা সরকারি স্কুলগুলোর একটা ভীষণ গুরুত্বপূর্ণ দিক, এবং এটা যে তুমি আইডেন্টিফাই করেছো, মন দিয়ে শুনেছো, এবং সেটাকে রেকগনাইজ করে পয়েন্টটা তুলছো, সেটা ভীষণভাবে অ্যাপ্রিসিয়েট করার মতো। থ্যাংক ইউ। ঠিক মিস, আমি হুগলি গার্লস স্কুলে পড়ি, লিপিকা মন্ডল বলছি। মিস, আমাদের এই সেশনটা একটু বাংলায় হলে ভালো হয়, কারণ আমাদের ইংরেজি বা হিন্দি এই ভাষাটা তো নিয়ে আমরা অতটাও চর্চা করি না, কিন্তু যতটা আমাদের তো মাতৃভাষা বাংলায়, তো আমরা মাতৃভাষায় এই সেশনটা হলে ভালো হয়। বেশ ভালো কথা। আজকে একজন স্পিকার আমাদের বাংলায় বলেছে, একজন হিন্দিতে বলেছে, আবার তাকেও বলতে দিতে হবে হিন্দিতে, কারণ তার মাতৃভাষাটা হিন্দি। নিশ্চয়ই আমরা বুঝতে পারি হিন্দি, না হলে এত সিরিয়াল সিনেমা তো চলতে পারে না, তাই না? 1000 কোটির ব্যবসা করে বেরিয়ে যেতে পারে কোনো হিন্দি সিনেমা, সুতরাং সেটাও বলতে দিতে হবে। বেশ, বাংলাটাকেও প্রাধান্য দেওয়া হবে আগামী সপ্তাহ থেকে। তাহলে আমরা অবশ্যই আরো বেশি পার্টিসিপেন্টস রাখবো যারা বাংলায় বক্তব্য রাখবে। কিন্তু একটা কথা বলি, ইংরেজিটা তোমার মাতৃভাষা নয় বটে, কিন্তু তোমার অফিসিয়াল ভাষা, ফলে সেটা শোনার অভ্যেস করো, বোঝার অভ্যেস করো। যত শুনবে আস্তে আস্তে দেখবে সহজবোধ্য হয়ে যাচ্ছে। কোনো ভাষাটা আমার নয়, আমার মনে হয় এই দেয়ালগুলো এখন থেকে নিজের মাথায় তৈরি করো না।
পরে কাজে অসুবিধা হবে। তোমার অসুবিধাটাকে বুঝলাম, তুমি কি চাইছো সেটা বুঝলাম, ঠিক। এবার ধরো তুমি বড় কোনো কম্পিটিশনে, এক্স্যাক্টলি তুমি বড় কোনো কম্পিটিশনে গেলে সেখানে অন্য স্কুল থেকে যে পার্টিসিপেট করছে, যারা পার্টিসিপেট করছে, সেখানে একটা টিমকে তুমি যদি একেবারেই না শোনো বা প্রথমেই ভাবো যে আরে বাবা ইংরেজিতে বলছে, কি দরকার, আমি তো বুঝতে পারবো না, তাই আমি শুনবো না, এটা কিন্তু করো না। তাহলে তুমি একটা ভীষণ ভালো অপরচুনিটি হারাবে পার্টিসিপেট করার, ঠিক আছে? হ্যাঁ মিস, আমি ইংরেজিটা তো বুঝতে পারছি একটু, কিন্তু আমরা যেমন বাংলাটা একদম খুব ভালো করে বুঝতে পারছি। একদম, সেটা তো বলছি সেই জন্য যে রাখা হবে, কিন্তু এটাও তোমাকে অভ্যেস করতে হবে, ঠিক আছে? হ্যাঁ মিস, অবশ্যই। বেশ ভালো কথা। হ্যাঁ মিস, আরেকটার বক্তব্য ছিল। পরে কেউ মিস বলে ডাকলো, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ মিস, হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ মিস, আমি একটা পক্ষে বক্তব্য রাখতে চাই যে আমাদের বিপক্ষে যিনি ছিলেন উনি বলেছিলেন যে আমাদের আর কি গভর্নমেন্ট স্কুলে আমাদের যখন পানিশমেন্ট দেওয়া হয় সেটা ফিজিক্যালি পানিশমেন্ট হয়, কিন্তু সে এখন এটা আইন করে বন্ধ করা হয়েছে, অনেকদিনই হয়েছে, কিন্তু একদম এটাও আমার পয়েন্টে ছিল। হ্যাঁ 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 হ্যাঁ, সুপ্রিতা আজকে ওর নাম সার্থকতা রেখেছে, ও একটুখানি সুপ্ত রয়েছে আর কি, ফলে হ্যাঁ ও বলেছিল। এবং কর্পোরাল পানিশমেন্টের পয়েন্টটাও নোট করেছিলাম আমি। সরকারি বেসরকারি কোনো কলেজেই আর সরি প্রাইভেট বা পাবলিক কোনো স্কুলেই এখন, গভর্নমেন্ট কোনো স্কুলেই এখন আর ফিজিক্যালি কাউকে মারা যায় না, কর্পোরাল পানিশমেন্ট নেই, ইটস নট পারমিসেবল, ঠিক আছে? ফলে বেশ ওয়েল নোটেড। হ্যাঁ সেটাই, যারা শুনেছে তাদেরকে হ্যাঁ একদম একদম সাধুবাদ আমাদের সকলের পক্ষ থেকে, আমাদের পার্টিসিপেন্টসদের পক্ষ থেকে, এবং আমরা যারা এখানে আরো রয়েছি তাদের পক্ষ থেকে। এবার আমরা আজকের প্রোগ্রামটা, ওয়ার্কশপটা র্যাপ আপ করবো। আচ্ছা তুমি বলে দাও সেটা। না না না, বলে দাও বলে দাও। আচ্ছা, আমরা প্রায় শেষের দিকে চলে এলাম। তো এবারে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, তোমরা তো আজকে একটা ডিবেট শুনলে এবং তোমরা অনেকে বলছো যে মানে এই কথাটা, মানে এর পরে এই যুক্তিটা থাকলে ভালো হতো বা এর বিপক্ষে এই যুক্তিটা থাকলে ভালো হতো। তার মানে বোঝা যাচ্ছে যে তোমরা ডিবেটটা শুনতে ভালোবাসছো এবং তোমাদের মাথা কাজ করছে, তোমরা ডিবেটে পার্টিসিপেটও করছো মনে মনে। কাজে এইটাকে একটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা পরের দিনের সেশনে একটা জিনিস রাখবো আর কি, সেটা হচ্ছে যে আমরা তোমাদের প্রথম দিকে একটু সময় দেব, আগের দিন দেবো। হ্যাঁ, যে গ্রুপগুলো আছে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো, তাতে আমরা টপিকটা আগের দিন দিয়ে দেবো যে এর উপর তোমরা ডিবেট করবে। আজকে তো দিদিরা করলো, এর পরের দিন তোমরা ডিবেট করবে। তোমরা প্রত্যেকে পক্ষে বিপক্ষে যার যা যুক্তি মনে আসবে সেগুলো ভেবে রাখবে এবং এটা ওপেন থাকবে। এক্স্যাক্টলি, আমরা কোনো বক্তা বাছবো না, প্রত্যেকে বলবে যার যার বলতে ইচ্ছে করবে, এবং কেউ একজন যদি পক্ষে এবং বিপক্ষে দুদিকেই যুক্তি তার তো মাথায় আসে সেটাও সে বলতে পারে। তাহলে আমরা একদম ওপেন ফোরামে একটা এইরকম জিনিস পরের সেশনটাই করবো, যাতে কিনা তোমাদের ইনভলভমেন্ট এবং তোমাদের পার্টিসিপেট করার যেটা আইস ব্রেকিং বলি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা তোমাদের দুদিন আগেই টপিক দিয়ে দেবো। ম্যাডাম বলছে দুদিন আগে টপিক দিয়ে ভালো, তোমরা করবে, ঠিক আছে? তাহলে পরের মঙ্গলবার যেহেতু আমাদের সেশনটা আছে এই সময়ে, তাহলে আমরা রবিবার দিন তোমাদের টপিক গুলো দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ গ্রুপে। তোমরা একটু দেখবে, নিজেরা ভাববে, পক্ষে বিপক্ষে যেটাতেই বলবার ইচ্ছা সেগুলো একটু ভেবে তোমরা বলবে। আমরা যতজনকে সম্ভব ওই 1 ঘন্টার মধ্যে সবাইকে সুযোগ দেব। এবার তাতে কি হবে, আমাদের আস্তে আস্তে একটু বলার অভ্যাস তৈরি হবে এবং এই জড়তাটা কাটবে। আমার মনে হয় যে এটার খুব একটা দরকার নেই। এক্স্যাক্ট, এইটা হলে তারপরের ক্লাসে, মানে নেক্সট সেশন আমরা যেটা করবো সেটা হচ্ছে ডিবেটিং প্যাটার্ন নিয়ে আমরা কথা বলবো, যে
প্রথমে তো তোমায় যুক্তি ভাবতে হবে, তারপরে তোমাকে পক্ষে না বিপক্ষে তুমি বলবে সেটা ঠিক করতে হবে। এবার বলার যে ভঙ্গি প্যাটার্ন, কি কিভাবে বলা যায়, টেকনিক্যাল যে জায়গাগুলো, সেগুলো নিয়ে আমরা পরের ক্লাসে আলোচনা করি। আর যদি কারোর কিছু বলার থাকে সেটা বলতে পারো, না হলে আমাদের এবারে শেষ করতে হবে। যদি আর কারোর কিছু বলার থাকে সেটা বলে ফেলো, তাহলে যদি না বলার থাকে তাহলে আমাদের এবার শেষ করতে। তো আমার মনে হচ্ছে আর কারোর কিছু বলার সেরকম নেই, সুতরাং আমরা এটা আজকে বন্ধ করছি। আমরা রবিবার দিন প্রত্যেকটা গ্রুপে তোমাদের টপিক গুলো দিয়ে দেবো, এবং এরপরের মঙ্গলবার আমরা তোমাদের একটা ওপেন ডিবেট, যেটাতে তোমরা সকলে পার্টিসিপেট করতে পারবে, যে চাইবে সেটা করবে। তাহলে আজকে আমরা এখানে শেষ করি। সবাইকে আমার শুভেচ্ছা জানিয়ে, আমাদের সকলের তরফ থেকে শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আমি শেষ করছি।